ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, ইরান চলছে এক ভয়াবহ যুদ্ধ। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। জাবালিয়ায় ইসরায়েলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত। এদিকে ইহুদিবাদী সেনাদের জন্য হিজবুল্লাহ এমন এক গর্তে পরিণত হয়েছে যেটি কেবলই ইহুদি সেনাদের গিলে ফেলছে। জানিয়ে দেব ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুরস্কের। এরপরেই থাকবে ইরানকে শত্রুদের চেয়ে উন্নত শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে বলেছেন ইরানি সংসদ। এবং সর্বশেষ জানাবো কাতার ছেড়ে তুরস্কে হামাসের নেতারা। শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জাবালিয়ায় ইসরায়েলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ৩০ জনের বেশি সেনা কর্মকর্তা হারিয়েছে। সোমবার ১৮ নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে গত ৫ অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তর অঞ্চলের বেইত লাহিয়ায় সংঘর্ষের সময় আরও ৩ ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে একজন ছিলেন অফিসার। এ ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে, যা গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে চলমান ৪০০ দিনের যুদ্ধে প্রায় ২টি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে। সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে। গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষে ইসরায়েলি এবং ফিলিস্তিন উভয়ের জন্যই মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি গণহত্যায় ৪৩,৮৪৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন ইসরায়েলের। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অকল্পনীয় প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়। ইহুদিবাদী ইসরায়েল চলতি বছরের অক্টোবরের শুরুতেই লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত তারা দেশটির একটি গ্রামও দখল করতে পারেনি। হিজবুল্লাহ বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে। আল জাজিরা টিভি চ্যানেলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি স্থল আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০০ ইসরায়েলি সেনা নিহত এবং ১,০০০ ইসরায়েলি সেনা আহত হয়েছে। এছাড়া ৪৩টি মেরকাবা ট্যাঙ্ক, ৮টি বুলডোজার এবং কয়েকটি উন্নত ড্রোন সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জামও ধ্বংস করা হয়েছে। শীর্ষ নেতারা শহীদ হওয়ার পরেও হিজবুল্লাহ এমন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এটা কল্পনাও করতে পারেনি ইসরায়েলি শাসক গোষ্ঠী। এ কারণে তারা নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে। তাদের নয়া কৌশল হলো দক্ষিণ লেবাননের বাড়িঘরে বোমা পেতে রেখে সেগুলোকে গুড়িয়ে দেওয়া। বাড়িঘরে বোমা পেতেই তারা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে এবং বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধাদের এসব অভিযান খুব কাজে আসছে। তার মধ্যে হলো ওত পেতে থাকা, হঠাৎ করে আগ্রাসী সেনাদের ওপরে হামলা চালানো। এ কারণে দখলদার সেনারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্য থাকে। প্রশ্ন হলো আগ্রাসন শুরুর ১ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কেন একটি গ্রামের নিয়ন্ত্রণ নিতে পারেনি আগ্রাসী সেনারা? সামরিক বিশ্লেষকরা মনে করছেন হিজবুল্লাহ বাহিনীর তীব্র প্রতিরোধের কারণে ইসরায়েলি বাহিনী এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দক্ষিণ লেবাননে তারা থাকতে পারবে না। দক্ষিণ লেবাননের কোনো অংশ দখলে নিয়ে সেখানে অবস্থানের চেষ্টা করলেই ইসরায়েলি সেনারা আরো বেশি সংখ্যায় হতাহত হয়েছে। ইহুদিবাদীরা প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিল তারা লেবাননের ভেতরে লিতানি নদী পর্যন্ত ঢুকে পড়বে, কিন্তু হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধ দেখে পরে তারা তাদের কৌশল পরিবর্তন করে এবং বর্তমানে তারা লেবাননের মাত্র ৩ কিলোমিটার গভীরে প্রবেশ করেছে। ইহুদিবাদী মিডিয়া প্রায় গাজা ও লেবাননে তাদের বাহিনীর অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইহুদিবাদী মিডিয়া প্রায় গাজা ও লেবাননে তাদের বাহিনীর অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করে। এমন গণমাধ্যম বলছে লেবাননে তাদের বাহিনীর জন্য এমন একটি গর্তে পরিণত হয়েছে যেটি কেবলই সেনাদের গিলে ফেলছে। ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুরস্কের। তুরস্কের আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। তবে তার সেই
অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক, যে কারণে শনিবার এক বিবৃতিতে হারজোগ তার নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন। গত 2023 সালের অক্টোবর থেকে গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, আর ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তুরস্ক। এ কারণে তুরস্কের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে ইসরায়েলের। এই অবস্থায় ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশপথ ব্যবহার করার অনুমতিও দিল না তুরস্ক। এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শীর্ষ সম্মেলনের অংশ গ্রহণ করেন, যেখানে ইসরায়েলের সঙ্গে নিজেদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও জানান। তুরস্ক তেল আবিবের মধ্যে সর্বশেষ বাণিজ্য সম্পর্ক ছিল মে মাসে। এরপর দুই দেশের বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আঙ্কারা এখন ইসরায়েলের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকেই মনোনিবেশ করছে। একই সঙ্গে দেশটি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানকে শত্রুদের চেয়ে উন্নত শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে, ইরানি সংসদ সদস্যর আহ্বান। মধ্যপ্রাচ্যে চলমান জটিল পরিস্থিতিতে ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্য মাহমুদ নাভাবিয়ান। তিনি বলেছেন, শত্রুদের প্রতিরোধ করার জন্য এবং দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইরানকে তার প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করতে হবে। সোমবার তেহরানে দেশটির সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তেহরান থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ইরানের নিরাপত্তাই আমাদের রেড লাইন। শত্রুদের অবশ্যই জানতে হবে যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। কোরআনের নির্দেশনা ও প্রতিরক্ষা ক্ষমতা। মাহমুদ নাভাবিয়ান আরো বলেন, পবিত্র কোরআন আমাদের আদেশ দিয়েছে যতটা সম্ভব আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। এই শক্তি এমন হওয়া উচিত যা আমাদের শত্রুদের মনে ভয় সৃষ্টি করতে পারে এবং এটি একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। তেহরানের এই সংসদ সদস্য বলেন, ইরানের শত্রুরা বিশেষত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপরে হামলার পরিকল্পনা করছে, তাই ইরানকে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধমূলক সক্ষমতা তৈরি করতে হবে। তার মতে, কোরআনের নির্দেশনা অনুযায়ী ইরানকে এমন অস্ত্র সংগ্রহ করতে হবে যা শত্রুদের তুলনায় আরো উন্নত এবং শক্তিশালী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল ইরানের সিরিয়াস্থ কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে, লেবাননে ইরানি কমান্ডারদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে এবং ইরানের অভ্যন্তরীণ প্রদেশে সরাসরি বিমান হামলা চালিয়েছে। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করেছে যা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হয়। ইরান ঘোষণা করেছে যে তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। কাতার ছেড়ে তুরস্কে হামাসের নেতারা। প্রায় এক মাস আগেই কাতারের কর্মকর্তারা জানিয়ে দেয় যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আর কাজ করবে না। শুধু তাই নয়, রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় নিয়ে সতর্ক করে কাতার জানিয়ে দেয় এই কার্যালয়ের আর প্রয়োজন নেই। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র অনেক নেতা কাতার থেকে তুরস্কে পাড়ি জমিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি মিডিয়া কান। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের চাপে হামাস নেতারা কাতার ছেড়ে তুরস্কে যান বলে জানা গেছে। যদিও এ নিয়ে কাতারের কর্মকর্তারা কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি। প্রায় 3 সপ্তাহ আগে কাতার জানায় যে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখালে তারা আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি আছে, আর দোহা থেকে হামাসের কার্যালয় তুলে দেওয়ার বিষয়টিও কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি মাসের প্রথম দিকেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন হামাস নেতাদের কাতার ত্যাগ করতে বলার জন্য কাতারকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি সূত্র কানকে জানায়, কাতারের কর্মকর্তারা হামাস নেতাদের জানিয়েছেন যে আপনারা আর এখানে কাঙ্ক্ষিত নন।